হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটা নতুন ক্লাসে সকলকে স্বাগত। তোমরা কোনো রকম স্কিপ না করে ক্লাসটি প্রথম থেকে দেখতে থাকো। আশা করি ক্লাসটি অনেক হেল্পফুল হবে, অনেক ইনফরমেটিভ হবে এবং ক্লাস থেকে জানতে পারবে অনেক নতুন নতুন স্ট্রাকচার, সেন্টেন্স গঠন, নতুন নতুন ওয়ার্ড, সিনোনিম, অ্যান্টোনিমস এবং সর্বোপরি তোমাদের ভোকাব ইনক্রিজ হবে ও ইংলিশে আরও স্ট্রং হবে। তো চলো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা দেখতে পাবো যে প্রথম লাইনটি আছে যে শম্ভু বললে, অর্থাৎ শম্ভু বলেছিল কি ভয় নেই আমি আছি। তো এখানে দুরকম আমরা সেন্টেন্স বানাবো। প্রথমে হচ্ছে আমরা সিম্পল পাস্ট টেন্সে লিখব, তারপরে আমরা এটাকে কি সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখব। তো চলো আমরা শুরু করি। প্রথমে দেখো লিখবো এখানে শম্ভু বললে, তাহলে কে বললো, সাবজেক্ট হচ্ছে শম্ভু। তো লিখব শম্ভু সেইড, অর্থাৎ শম্ভু বললেন কি ভয় নেই বা ভীত হয়েও না, অর্থাৎ ভয় পেও না। আমরা এমনটা বলতে পারি, তাহলে কি বলবো যে ডু নট বি ফ্রাইটেন্ড, ডু নট বি ফ্রাইটেন্ড, ভয় পেও না, কমা কি আমি আছি, আমি এখানে আছি। তো কি আই অ্যাম হেয়ার নাও, আমি এখন এখানে আছি, আই এম হেয়ার নাও, আমি এখন এখানে আছি। বা শুধু এটাকে আই এম হেয়ার নাও বললেও হবে, কোনো অসুবিধা নেই। তো এই যে এখানে কিন্তু আমরা যেমন পাস্ট টেন্সে বলা আছে রিপোর্টিং ভার্বস, তেমনটাই আমরা রেখেছি। রিপোর্টেড স্পিচ যেমন প্রেজেন্ট টেন্সে বলা আছে তেমনটাই কিন্তু আমরা রেখেছি। তো ফ্রাইটেন্ড অর্থাৎ ভীত, বা এটাকে কিন্তু আমরা অন্যভাবে বলতে পারি, অর্থাৎ অল্টারনেটিভ সেন্টেন্স যখন লিখব শম্ভু সেড, শম্ভু বললো ডু নট বি অ্যাফ্রেডও বলতে পারি, ডু নট বি অ্যাফ্রেড, অর্থাৎ ভয় পেও না বা ভীত হয়েও না। বা ডু নট বি কী বলবো ফিয়ারফুল, ডু নট বি ফিয়ারফুল। বা বলতে পারি ডু নট বি প্যানিকড, ডু নট বি প্যানিকড। একই রকমভাবে তোমরা কিন্তু অনেকগুলো অল্টারনেটিভ সেন্টেন্স এখান থেকে লিখতে পারবে, তো অসুবিধা নেই, সমস্ত ওয়ার্ডগুলি তোমরা লিখে নিও। চলো পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে ডাক্তার বললেন ওরা যে 5 জন। ডাক্তার বললেন, তো এখানে আমরা কিন্তু পাস্ট টেন্সে দেখতে পাচ্ছি, আর ওরা যে 5 জন এটা কিন্তু আবার সিম্পল প্রেজেন্ট টেন্সে দেখতে পাচ্ছি। তো চলো অসুবিধা নেই, আমরা সেইভাবেই করব। ডাক্তার বললেন, তাহলে এখানে সাবজেক্ট কি ডাক্তার, দ্য ডক্টর, দ্য ডক্টর কি সেইড বললেন, দ্য ডক্টর সেইড, অর্থাৎ ডাক্তার বললেন। এবার ডবল ইনভার্টেড কমা দেবো। এবার এই লাইনটি লিখবো যে ওরা যে 5 জন, তাহলে কি দেখো তাহলে লিখলাম যে দে আর 5 ইন নাম্বার, দ্য ডক্টর সেইড, অর্থাৎ ডক্টর বললেন বা ডাক্তার বললেন দে আর 5 ইন নাম্বার, ওরা তো সংখ্যায় 5 জন বা তারা হয় সংখ্যায় 5 জন। তো এই যে নাম্বারটাকে আমরা অল্টারনেটিভভাবে যখন লিখবো তখন কিন্তু এইভাবে লিখতে পারি দ্য ডক্টর সেইড দে আর 5 ইন কি, আমরা যদি বলি কাউন্ট, গণনায় তারা 5 জন, বা দে আর কি বলতে পারি দে আর 5 ইন ডিজিটও বলতে পারি, দে আর 5 ইন ডিজিট, তো সংখ্যায় তারা 5 জন। অথবা আমরা বলতে পারি দে আর 5 ইন কি ফিগার। তো এইভাবে কিন্তু তোমরা আরও 3টে অল্টারনেটিভ, অর্থাৎ মোট 4টে অল্টারনেটিভ সেন্টেন্স তৈরি করতে পারো। তো এগুলো তোমরা লিখে নেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেভাবে করাচ্ছি বা যে ওয়ার্ডগুলি আমি দিচ্ছি। চলো পরের বাক্যটি লক্ষ্য করি। দেখো পরের বাক্যটি আছে শম্ভু বললে, আমি যে শম্ভু, শম্ভু বলেছিল। তো এটাও সেইভাবে লিখব, প্রথমে পাস্ট টেন্সে, তারপরে কি সিম্পল প্রেজেন্ট টেন্সের কন্ডিশনাল সেন্টেন্স হবে। যেহেতু এখানে আমি যে শম্ভু, অর্থাৎ আমি হই, আমি হই, আমি হই শম্ভু, এমনটি কিন্তু হবে বাক্যটি, যদিও এখানে সাহিত্যের ভাষায় তেমনটা বলা নেই। তো চলো আমরা আমাদের মতো করেই লিখব। তো শম্ভু বলল, অর্থাৎ কি শম্ভু সেইড, শম্ভু সেইড, শম্ভু বলল। তো ডবল ইনভার্টেড কমা শুরু করব, তাহলে কি লিখবো এবার আমি হই শম্ভু। তো লিখলাম তাহলে শম্ভু সেইড, শম্ভু বলল কি আই অ্যাম শম্ভু, অর্থাৎ আমি হই শম্ভু। তো এইভাবে আমরা লিখব। চলো এটা ইজি আছে, এটা কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল, কারণ এটাকে
অবস্থা বোঝাচ্ছে, এখানে কোনো কাজের কথা বলা হচ্ছে না। এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, আর সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠন সকলেই জানি। যখন কন্ডিশনাল বোঝায় তখন সাবজেক্ট হয়, দেন অক্সিলারি ভার্ব, অর্থাৎ অক্সিলারি ভার্বগুলি কী কী? প্রেজেন্ট টেন্সে অ্যাম, ইজ, আর, দেন কি হয়? দেন হচ্ছে আমরা নাউন লিখি অথবা অ্যাডজেক্টিভ লিখি, দেন যে রিমেইনিং পোর্শন থাকে সেগুলো লিখি। চলো পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, এই বলে উঠে দাঁড়িয়ে এক লম্ফ দিলে। তাহলে কি? এই বলে উঠে দাঁড়ালো এবং এক লম্ফ দিল বা একটি লাফ দিল। লম্ফ মানে লাফ, লাফ দিল এবং বা তখন গর্জন করে, তখন সে গর্জন করে বলল। তখন সে কথাটা কিন্তু এখানে আবার সাইলেন্ট। তখন কি? সে, তখন সে গর্জন করে বলল, খবরদার, অর্থাৎ সতর্ক হও বা সাবধান হও, সাবধান, সাবধান হও। তো আমরা কিন্তু এইভাবে লিখব। তো চলো, যেহেতু এগুলো সাহিত্যের ভাষা, সাহিত্যের ভাষায় অর্থাৎ দ্রুত সাহিত্যের ভাষায় লেখা হয়, যেমনটা মুখের ভাষা হয়, তো কিন্তু এগুলো লেখার সময় কিন্তু নির্দিষ্ট স্ট্রাকচারে লিখতে হবে। তো চলো সেইভাবে লিখি আমরা। তাহলে এই বলে উঠে দাঁড়ালো এবং লাফ দিল। তো আমরা এই বলে আগে লিখব, সেইং দিস, অর্থাৎ এই বলে কি? হি স্টুড আপ, উঠে দাঁড়ালো, অ্যান্ড জাম্পড, এবং লাফ দিল, কমা, তারপরে কি? তখন সে গর্জন করে বলল, দেন হি কি? সেইড, বলল, কেমন করে? গর্জন করে। দেন হি সেইড উইথ শাউট, চিৎকার করে বলল, গর্জন করে বলল। অর্থাৎ মানুষ যখন বলে, মানুষেরটা আমরা চিৎকার বলি, গর্জন বলি না। কি বলল সে? আবার ইনভার্টেড কমার মধ্যে রাখবো, খবরদার বা সাবধান হও। তাহলে কি? বি কেয়ারফুল, বা আমরা এটাকে বলতে পারি কি? বি কশাস, বা আমরা বলতে পারি বি ভিজিল্যান্ট, সাবধান হও, সতর্ক হও বা সাবধান থাকো, আমরা এইভাবে লিখতে পারি। তো এখানে আমরা উইথ শাউট, শাউট যেমন চিৎকার হয়, এখানে কিন্তু আমরা হাউলো বলতে পারি, হুঙ্কার করে বলল বা রোয়ার বলল। কিন্তু এখানে কিন্তু আমরা শাউটই লিখব, এগুলো লিখব না। যদি শাউট মনে না থাকে আমরা এগুলো লিখতে পারি, কিন্তু শাউট হচ্ছে সবথেকে পারফেক্ট এখানে, কারণ মানুষের যে চিৎকার সেটা হচ্ছে শাউটই হয়, চিৎকার করে বলা, জোরে চেঁচিয়ে বলা। তো সেইভাবে আমরা লিখলাম। তাহলে পুরো বাক্যটি কী হলো? সেইং দিস, এই বলে, হি স্টুড আপ, সে উঠে দাঁড়ালো, অ্যান্ড জাম্পড, এবং লাফিয়ে, সে উঠে দাঁড়ালো এবং লাফিয়ে পড়লো। কি? দেন হি সেইড, তারপরে সে বলল, উইথ এ শাউট, এবং চিৎকারের সাথে, কি? বি কেয়ারফুল, অর্থাৎ সাবধান হও বা খবরদার। চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। এরপরের বাক্যটি আমরা লক্ষ্য করি যে ডাকাতেরা অট্টহাস্য করে এগিয়ে আসতে লাগলো, এগিয়ে আসতে লাগলো। তো এটা কিন্তু আবার পাস্ট টেন্সে কোনো কাজ চলতে থাকা, চলতে থাকা বোঝাচ্ছে। তো চলতে থাকা বোঝালে আমরা আবার কি করব? তখন কিন্তু আমরা কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স করব, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি গঠন সবাই জানো, তবু আমি লিখে দিচ্ছি। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার লিখব, দেন ভার্বে 1 নম্বর ফর্মের সাথে আইএনজি লিখব, দেন অবজেক্ট, দেন রিমেইনিং। তো সেইভাবে আমরা শুরু করব। তো চলো শুরু করি। তাহলে এখানে কি? ডাকাতেরা, সাবজেক্ট কিন্তু ডাকাতেরা, ডাকাতেরা লিখব। তাহলে দ্য রবার্স, দ্য রবার্স ওয়ার কামিং, দ্য রবার্স ওয়ার কামিং ফরওয়ার্ড। কামিং ফরওয়ার্ড মানে কি? এগিয়ে আসতে লাগলো বা এগিয়ে আসছিল। দ্য রবার্স ওয়ার কামিং ফরওয়ার্ড, অর্থাৎ ডাকাতেরা এগিয়ে আসছিল কি করে? অট্টহাস্য করে। কি? তাহলে অট্টহাস্য মানে খুব জোরে জোরে হেসে। তাহলে কি বলবো? লাফিং, লাফিং লাউডলি, অর্থাৎ জোরে জোরে হাসতে হাসতে তারা এগিয়ে আসছিল। তাহলে কি? দ্য রবার্স, বা আমরা এটাকে কি বলতে পারি? মবস্টার্স মানেও ডাকাত, বা আমরা লিখতে পারি ব্যান্ডিটস, অর্থাৎ ডাকাত, বা আমরা কি এটাকে কিন্তু মব ট্রুপার্সও বলতে পারি।
তো এই সমস্ত ওয়ার্ডগুলি তোমরা লিখে নেবে, এই সমস্ত ওয়ার্ডগুলি তোমাদের কাজে লাগবে এবং আগে অনেকবারও লিখিয়েছি, তবুও তোমরা বারবার লিখলে বারবার প্র্যাকটিস হবে। আর কামিং ফরওয়ার্ডকে আমরা বলতে পারি এগিয়ে আসছিল, বা আমরা কিন্তু এটাকে প্রসিডিংও বলতে পারি। প্রসিডিং অর্থাৎ এগিয়ে আসছিল, বা আমরা কিন্তু এটাকে অ্যাডভান্সিংও বলতে পারি, অর্থাৎ এগিয়ে আসছিল বা অগ্রসর হচ্ছিল। এই সমস্ত এক্সট্রা ওয়ার্ড লিখে নেবে। আর লাউডলিকে কিন্তু আমরা অ্যালাউডও বলতে পারি, অর্থাৎ জোরে জোরে হাসা যেটা। আর লাফিং যেটা উল্লাস করা বা হাসা, অট্টহাস্য করা, সেটা আমরা মার্থিংও বলতে পারি, মার্থিং। তাহলে লাফিং, মার্থিং বলতে পারি, বা আমরা এটাকে চিয়ারিংও বলতে পারি, চিয়ারিং, যেমন ডাকাত দলেরা বা দস্যুরা করে থাকে। তাহলে লাফিং, মার্থিং বা চিয়ারিং। সুতরাং এখানে অনেকগুলি অল্টারনেটিভ সেন্টেন্স কিন্তু তৈরি হবে। সমস্ত অল্টারনেটিভ সেন্টেন্স এখানে যেহেতু লেখা সম্ভব নয়, সেহেতু আমি তোমাদেরকে জাস্ট ওয়ার্ডগুলি লিখে দিই, যে এগুলো দিয়ে তোমরা অনেকগুলো অল্টারনেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবে। এবং তোমাদেরও যদি মনে হয় যে এগুলি দিয়ে আমরা অল্টারনেটিভ সেন্টেন্স করব, তো ওয়ার্ডগুলি লিখে নিয়ে কিন্তু তোমরা সাথে সাথে অনেকগুলো অল্টারনেটিভ সেন্টেন্সও প্র্যাকটিস করার সময় করতে পারো। তাতে কী হবে, এতে তোমাদের এক্সপিরিয়েন্স যেমন হবে, তেমনি তোমাদের স্পিড বাড়বে, তোমাদের প্রচুর ভোকাব ইনক্রিজ হবে। শুধু পড়লে এগুলো মনে থাকে না, সেগুলো কিন্তু লিখে রাখতে হয়। যত বেশি লিখে রাখবে তত বেশি কিন্তু তোমাদের এগুলো কি মনে থাকবে। আর যখনই কোনো সমস্যা হবে, প্রথমে নিজেরা ট্রান্সলেশন করার চেষ্টা করবে। কোনো সমস্যা হলে ভিডিও পজ করে সেগুলো বারবার দেখতে থাকবে, দেখবে ক্লিয়ার হবে এবং মনের মধ্যে একটা কনফিডেন্স আসবে। চলো পরের বাক্যটি লক্ষ্য করি। এরপর বাক্য আছে, তখন শম্ভু পালকির সেই ভাঙা ডান্ডাখানা তুলে নিয়ে ওদের দিকে ছুঁড়ে মারল। তো তুলে নিয়ে এখানে কি, এখানে একটা ভার্বকে আমরা কি ইনকমপ্লিট রাখবো, অর্থাৎ আমরা কি পার্টিসিপেল ফর্ম করে দেবো, পার্টিসিপেল ফর্ম করে দেবো। আর একটা ভার্বকে আমরা কি মেন ভার্ব রাখবো, আরেকটা হচ্ছে মেন ভার্ব রাখবো। তো সেইভাবে আমরা করব। চলো, যেহেতু অনেক বড় একটা বাক্য এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি সে তুলে নিয়ে এই তুলে নিয়েটাকে আমরা কি পার্টিসিপেল রাখবো, এবং ছুঁড়ে মারলো এটাকে আমরা মেন ভার্ব রাখবো। সেইভাবে করি। তাহলে প্রথমে কি আছে, তখন শম্ভু, দেন শম্ভু এখানে সাবজেক্ট, তখন শম্ভু আমরা কি বলবো, তুলে নিয়ে। তো তখন শম্ভু তুলে নিয়ে, যেহেতু সাবজেক্টের পরে আমরা ভার্ব বসাই, তুলে নিয়ে। দেন শম্ভু পিকিং আপ দ্য, কি তুলে নিল, ভাঙা ডান্ডাখানা। তো পিকিং আপ দ্য ব্রোকেন পোল, অর্থাৎ ডান্ডাখানা কিসের, তো পালকির, অফ দ্যাট পালকি। তাহলে দেন শম্ভু পিকিং আপ দ্য ব্রোকেন পোল অফ দ্যাট পালকি, অর্থাৎ পালকি সে ভাঙা ডান্ডাখানা তুলে নিয়ে কি ছুঁড়ে মারল, থ্রিউ ইট অ্যাট দেম, তাদের দিকে ছুঁড়ে মারলো বা ওদের দিকে ছুঁড়ে মারলো। তো এখানে এই থ্রিউটাকে হচ্ছে মেন ভার্ব হচ্ছে কি থ্রো, তার V2 অর্থাৎ সেকেন্ড ফর্ম করলাম থ্রিউ, ছুঁড়ে মারলো, বা এটাকে আমরা বলতে পারতাম কাস্ট, নিক্ষেপ করা বা ছুঁড়ে মারা, বা এটাকে আমরা ফ্লাংও বলতে পারি, ছুঁড়ে মারা। তো এখানে এবং থ্রো, কাস্ট বা আমরা ফ্লাংও বলতে পারি। এবং এখানে পিকিং আপ হচ্ছে কি তোলা, পিকিং আপটাকে কিন্তু আমরা পার্টিসিপেল ফর্ম করলাম, পার্টিসিপেল ফর্ম করে নিলাম। আর এখানে আমরা দেখতে পারবো যে ব্রোকেন পোল, তো ব্রোকেন পোলকে আমরা এখানে পোল শব্দটা আমরা যেমন বার বলতে পারি, বা আমরা এটাকে মুগুর জাতীয় অর্থাৎ ক্লাব বলতে পারি। আর এখানে ব্রোকেন আছে, ব্রোকেনটাকে আমরা স্প্লিট বলতে পারি অর্থাৎ ভাঙা, বা আমরা এটাকে ডিভাইডেড বলতে পারি, খণ্ডিত। তো এইভাবে তোমরা কিন্তু লিখবে, আর এক্সট্রা ওয়ার্ডগুলো অবশ্যই লিখবে, এগুলোই তোমাদের মেন পাওয়ার বাড়াবে। সাথে সাথে তো লাইনগুলোই আছে, কারণ কোনটা পরীক্ষায় কমন আসবে সেটা বলা মুশকিল, তবুও এখান থেকে আসবে আশা করছি। তোমরা ধৈর্য সহকারে প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস যত করবে ততই কিন্তু ট্রান্সলেশন অ্যাকিউরেসির দিকে এগোবে। চলো পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, তারই এক ঘায়ে তিনজন একসঙ্গে পড়ে গেল বা একসাথে পড়ে গেল। তাহলে তারই এক ঘায়ে তিনজন একসাথে পড়ে গেল। তো এখানে সাবজেক্ট কিন্তু তিনজন,
তো চলো আমরা সেইভাবে লিখি, আর এটা পড়ে গেল। তো সিম্পল আমরা পাস্ট টেন্সে লিখবো, পড়ে গেল। তো লিখবো তাহলে তারই এক ঘায়ে, প্রথমে তারই এক ঘায়ে লিখি উইথ অন হিট, হিট হচ্ছে আঘাত, তাহলে উইথ অন হিট তারই এক ঘায়ে কী হলো, অল দ্য থ্রি অর্থাৎ ওই তিনজন, অল দ্য থ্রি ফেল, ফেল হচ্ছে পড়ে গেল, কি একসাথে, টুগেদার, একসাথে পড়ে গেল, বা আমরা লিখতে পারি অল টুগেদার, একসাথে পড়ে গেল। আর উইথ অন হিট বা উইথ অন আমরা ব্লো বলতে পারি তার এক ঘায়ে, বা উইথ অন স্ট্রোক বলতে পারি এক ঘায়ে, কি অল দ্য থ্রি ফেল টুগেদার, একসাথে পড়ে গেল, বা ফেল অল টুগেদার একসাথে পড়ে গেল। তো তোমরা এইভাবে কিন্তু অনেকগুলি অল্টারনেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবে। তো যারা ক্লাসে প্রথম, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, কারণ এই ধরনের পিএসসি ক্লার্কশিপ বা পিএসসি মিসলেনিয়াসের জন্য আমি ক্রমাগত ক্লাস দিয়ে থাকি, এবং ইংলিশ রিলেটেড যত এক্সাম আছে তোমাদের এইভাবে হেল্প করতে থাকবো, এবং আশা করি তোমাদের পাশে থাকতে পারবো। তোমরা এইভাবে আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করতে থাকো বেশি বেশি করে, এবং তোমাদের জন্য যত দূর পারি তোমাদের জন্য ক্লাস দিতেই থাকবো। তো থ্যাংক ইউ, চলো আবার দেখা হচ্ছে পরের ক্লাসে, ধন্যবাদ।